পলির বর্জন নীতির প্রয়োগ সংক্রান্ত একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা এসেছিল রাজশাহী বোর্ড 22-এ। সো দেখো, অক্সিজেনের তৃতীয় ও অষ্টম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি দেখাও বা প্রয়োগ দেখাও। সো এটা অ্যাকচুয়ালি কী হবে, অক্সিজেনের ইলেকট্রোবিন্যাসটা আমাদের পারতে হবে। একটু খেয়াল করো, অক্সিজেন 8, তাহলে আমরা এভাবে লিখি 1s2 2s2 2p4, রাইট, 2p4। যেহেতু 8 নাম্বার মৌল, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি 1s2 2s2 2px 2py দেন 2pz। দেখো দুইটা একটা একটা। সো এটা কিভাবে যাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাস সেভাবে লিখি অথবা এভাবে লিখি, বাট অ্যাকুরেটলি তুমি যদি বুঝতে চাও তাহলে আমাদের হুন্ডের নিয়মে যেতে হবে। সেটা হচ্ছে এরকম ইলেকট্রন 1s-এ দুইটা যাবে, প্রথমে একটা তারপরে একটা হবে 2s2 এরকম। তাহলে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় ইলেকট্রন, এটা কি চতুর্থ ইলেকট্রন, এটা হচ্ছে তৃতীয় ইলেকট্রন, রাইট, এটা হচ্ছে চতুর্থ, এটাকে চতুর্থ। আচ্ছা, এখন এরপর ইলেকট্রন আমরা হুন্ডের নিয়ম অনুসারে কী পাই, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ অরবিটাল হচ্ছে এখানে তিনটা, px py pz, ঠিক আছে। সো এখন আমরা এই জায়গায় যদি একটু খেয়াল করো, আমাদের অরবিটাল আছে তিনটা কিন্তু ইলেকট্রন হচ্ছে কয়টা, 4টা। তাহলে নিয়ম হচ্ছে এরকম, প্রথমে ইলেকট্রন সিঙ্গেল আকারে প্রবেশ করবে, এটা হচ্ছে হুন্ডের নিয়ম। প্রথমে ইলেকট্রন সিঙ্গেল আকারে প্রবেশ করবে, দেন ডাবল হবে, তাহলে এটা হবে আমাদের পঞ্চম, রাইট, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ, এটা হচ্ছে আমাদের সপ্তম, এটাই হচ্ছে আমাদের অষ্টম ইলেকট্রন, এটাই হচ্ছে আমাদের অষ্টম ইলেকট্রন, মাথায় থাকবে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে সিঙ্গেল আকারে প্রবেশ করলো, দেন ডাবল আকারে। সিঙ্গেল আকারে যারা তাদের স্পিন একইমুখী, যেটা অষ্টম হবে এটা এরপর থেকে অপোজিট স্পিন শুরু হবে। সো এটা হচ্ছে আমাদের হুন্ডের নিয়মের মূল একটা পয়েন্ট, যে ইলেকট্রন ফার্স্টে সিঙ্গেল আকারে প্রবেশ করবে, তারপর ডাবল হবে। সো এটাই হচ্ছে বিষয়। তাহলে আমরা পরিবর্জন নীতির প্রয়োগ দেখি। তাহলে আমরা যদি বলি তৃতীয় ইলেকট্রনের জন্য আমরা কি লিখতে পারি, n এর মান হচ্ছে কত, n এর মান হচ্ছে আমাদের কত, এটা 2s, n এর মান 2, যেহেতু s অরবিটাল, n এর মান 2, সরি n এর মান 3 না, n এর মান হচ্ছে কত, 2। সো n এর মান হচ্ছে 2, n এর মান 2। তাহলে যেহেতু s এর ভ্যালু হচ্ছে কত আমরা জানি, spdf 0 1 2 3। সো এটা যেহেতু s, সো l এর ভ্যালু হচ্ছে 0, l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু 0 হলে s এর ভ্যালু হচ্ছে কত, প্লাস হাফ না মাইনাস হাফ হবে, অ্যাকচুয়ালি ঘড়িকাটার বিপরীতে, তাহলে প্লাস হাফ। আচ্ছা, আর তুমি যদি অষ্টম ইলেকট্রনের জন্য যদি বলো, অষ্টম ইলেকট্রনের জন্য খুবই ইজি বিষয়টা। অষ্টম ইলেকট্রনের জন্য কী হবে, এটা যেহেতু আমাদের 2p, এটা n এর ভ্যালু হচ্ছে 2, এখানে n এর ভ্যালু হচ্ছে 2, l এর ভ্যালু কত হবে, যেহেতু p অরবিটালের জন্য l এর ভ্যালু হচ্ছে কত, 1, রাইট। তাহলে এটার জন্য m এর ভ্যালু হবে কত, যেহেতু m এর ভ্যালু হচ্ছে p, l এর ভ্যালু যদি 1 হয়, m এর ভ্যালু হইতে পারে কত, -1 0 +1, যেহেতু এটা আমাদের কি px, তাহলে হবে কত, -1, রাইট, -1। দেন s এর ভ্যালু কত হবে, প্লাস হাফ মাইনাস হাফ হবে। তো এখানে কি কি ভিন্ন আমাকে বলো তো, এখানে অবশ্যই এখানে আমি যদি বলি n সেম, l m s তিনটাই ভিন্ন, এখানে l m s ভিন্ন, ঠিক আছে। সুতরাং তৃতীয় এবং অক্সিজেনের তৃতীয় ও অষ্টম ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন পলির বর্জন নীতি মেনে চলে, অর্থাৎ আমাদের যে 4 সেট কোয়ান্টাম সংখ্যা আছে, এই 4 সেট কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে কোনো দুটি ইলেকট্রন তুমি যদি নাও, তাদের অবশ্যই আমাদের কি হবে, মিনিমাম 1 সেট ভিন্ন হবে। 1 সেটে ভিন্ন হতে পারে, 2 সেটে ভিন্ন হতে পারে, 3 সেটে ভিন্ন, 4 সেটে ভিন্ন হতে পারে, কিন্তু 4 সেট কোয়ান্টাম সংখ্যা কখনোই কি হবে না, সেম হবে না। এই যেমন এখানে আমরা এই দুইটা কোয়ান্টাম, এই এনই জাস্ট একই রকম, বাকি সব সেট ভিন্ন। তাহলে এরা কি করে, পলির বর্জন নীতি মেনে চলে। পলির বর্জন নীতির সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে কি, একটা মৌলের যতটাই পরমাণু থাকুক না, একটা মৌলের যতটাই ইলেকট্রন থাকুক না কেন, সব ইলেকট্রন ডিফারেন্ট,
কোনো ইলেকট্রনের সাথে কোনো ইলেকট্রনের কিনে অ্যাকচুয়ালি মিল নেই অথবা হুবহু সেম নয়। এই 4 সেট কোয়ান্টাম সংখ্যার মধ্যে অবশ্যই এক সেট ডিফারেন্ট হবেই হবে। এটাই হচ্ছে কি আমাদের পলির বর্জনীতির মূল কনসেপ্ট। এবং এখানে আমাদের তৃতীয় আর অষ্টমটা মিলানো খুব কঠিন, কারণ অনেকে এটা দুইটা দিয়ে দাও, তাহলে এখানে দুইটা 4টা হয়ে গেল, এখানে দুইটা 6টা হয়ে গেল, এখানে তাহলে এটা হয়তো পঞ্চম, এটা ষষ্ঠ, এরকম চিন্তা করতে পারে না। প্রথম ইলেকট্রন সিঙ্গেল আকারে যাবে, এই সিঙ্গেল আকারে যাবে, দেন ডাবল হবে, এই জন্য এটাই হবে অষ্টম ইলেকট্রন। আশা করি এই প্রবলেমটা তোমরা পারবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।